যেহেতু জিনিসগুলো খুব একটা লং টাইপের এবং এইগুলো লং টাইপের জন্য এগুলোকে একটু মনে রাখতে গেলে একটু রেকর্ডেড পেলে সুবিধা হয়, ঠিক আছে, সেই কারণে আমি রেকর্ডেডের এটা করেছি। তো এখন তোমাদের যেটা পড়তে হবে সেখানে আমি কিছু ছোট ছোট জায়গা টপিক করে করে বলে দেবো। সেটা হচ্ছে তোমাদের কিছু ক্লাসিফিকেশান এবং সয়েলের ক্যাটাগরি বুঝতে হবে। ক্লাসিফিকেশান সয়েলের ক্যাটাগরি দেখো, আমি এগুলো বলে যাচ্ছি, আমি সবগুলো হয়তো রিডিং পড়ে পড়ে বলবো না, কিন্তু তোমরা একবার রিডিং পড়ে নেবে যে সয়েলের যে যে প্রপার্টিসগুলো আছে, যেরকম যেরকম কী কী প্রপার্টিস ছিল। স্টেবিলিটি একটা প্রপার্টিস ছিল, ঠিক আছে। ইনকম্প্রেসিবিলিটি একটা প্রপার্টিস ছিল। পারমেন্সি অফ দ্য স্ট্রেংথ, বা যেটাকে আমরা বলি লিমিট অফ দ্য পারমিয়াবিলিটি, এটাকে আমরা আর একটা জিনিস কী বলি, লিমিট অফ পারমিয়াবিলিটি। মিনিমাম চেঞ্জেস ইন ভলিউম, স্টেবিলিটি আন্ডার অ্যাডভার্স কন্ডিশন অফ গ্রাউন্ড ওয়াটার। মানে গ্রাউন্ড ওয়াটারের মধ্যে কি, মানে গ্রাউন্ডের মধ্যে তোমার মাটির মধ্যে, বা যেটাকে আমরা বলি সয়েলের মধ্যে যে গ্রাউন্ড ওয়াটার, তার কন্টামিনেশান বা তার কি চেঞ্জেস হচ্ছে, তার ওয়াটার লেভেল থেকে, মানে তার ওয়াটার টেবিল থেকে শুরু করে যাবতীয় জিনিস। এরপরে একটু একটু করে এখানে আসবে। ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের ইন্ডেক্স প্রপার্টিজ অফ সয়েল। ইন্ডেক্স প্রপার্টি অফ সয়েল মেনলি কিসের উপরে নির্ভর করে? ইন্ডেক্স প্রপার্টিজ অফ সয়েল বেসিক্যালি নির্ভর করে হচ্ছে আটারবার্গ লিমিটের ওপরে। আটারবার্গ লিমিট তোমরা পড়েছো, যেটাখানে লিকুইড লিমিট, প্লাস্টিসিটি লিমিট, সিঙ্কারেজ লিমিট, যে তিনটে লিমিটকে নিয়ে আটারবার্গ লিমিট তৈরি করা হয়। এরপর চলে আসবে হচ্ছে গ্রেন সাইজ অ্যানালাইসিস। গ্রেন সাইজ অ্যানালাইসিসের মধ্যে কী কী ধরনের আসবে কনসেপ্ট, যেমন আসবে হচ্ছে, যেমন আমি আগের দিন এগুলো দাগ দিয়ে দিয়েছিলাম, এই যে ব্র্যাকেট ব্র্যাকেট মেরে দিয়েছিলাম, যে তোমরা একটু নিজেরা পড়বে, আমি এই জন্য শর্টে বলবো, ঠিক আছে। তারপর আমি টেক্সচারগুলোতে ঢুকবো। আগে এই জায়গাটা একটু না বলে, আশা করি তোমাদের নিজে থেকে পড়া হয়নি। গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন ইজ ডিটারমাইন্ড বাই দ্য ক্যারিং আউট দ্য মেকানিক্যাল অ্যানালাইসিস। মেকানিক্যাল অ্যানালাইসিস মানে মেকানিক্যাল কিছু টেস্টের মাধ্যমে। কী কী সেরকম টেস্ট হচ্ছে? কম্পোনেন্ট অফ দ্য সয়েল কোর্স গ্রেন্ড মে বি অ্যানালাইজ বাই দ্য সিভ অ্যানালাইসিস। মেন হচ্ছে সিভ অ্যানালাইসিস। সিভ অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দু ধরনের করে থাকি হচ্ছে এই রোডের ক্ষেত্রে। আমরা যেটা বলছি এখন সেটা সম্পূর্ণ বেস অন তোমার হাইওয়ে বা রোডের ক্ষেত্রে। সিভ অ্যানালাইসিস ফর সেপারেটিং দ্য কোর্স অ্যান্ড নন কোহেসিভ ফ্র্যাকশন অফ দ্য সয়েল ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে সেডিমেন্টেশন অ্যানালাইসিস অফ দ্য, এই সেডিমেন্টেশন অ্যানালাইসিস ফর দ্য ফাইনার অ্যান্ড কোহেসিভ ফ্র্যাকশন অফ দ্য সয়েল কম্পোনেন্ট। মানেটা কীরকম? আমরা একটা গ্রাফ পড়েছিলাম, আমাদের মনে আছে কি? এরম এস টাইপের একটা গ্রাফ, কার মনে আছে? একদম যেটা সবচেয়ে ছোট সেটাকে বলবো ক্লে। ক্লের পরে হচ্ছে সিল্ট, সিল্টের পরে হচ্ছে স্যান্ড, স্যান্ডের পরে হচ্ছে গ্র্যাভেল, গ্র্যাভেলের পরে হচ্ছে বোল্ডার। এই যে ক্লাসিফিকেশান আছে, এই ক্লাসিফিকেশানকে আমরা কটা ভাগে ভাগ করি। প্রথম হচ্ছে সয়েল ক্লাসিফিকেশান মেথড, যে কটা প্রসেসে করি। একটা হচ্ছে টেক্সচারাল সয়েল ক্লাসিফিকেশান। সয়েলের টেক্সচারটা প্রথম আমরা ফাইন্ড আউট করি, দেখে সেটাকে প্রিলিমিনারি এক্সামিনেশানের মাধ্যমে, যেটা কি টাইপ অফ সয়েল। সেকেন্ড চলে আসছে ব্রুমিস্টার ডিসপেক্টিভ ক্লাসিফিকেশান। ব্রুমিস্টার ডেসক্রিপটিভ ক্লাসিফিকেশান মানে হচ্ছে সেই সয়েলটাকে কিছুটা খনন কার্যের পরে সেখান থেকে স্যাম্পেল নিয়ে তার মধ্যে আমরা প্রিলিমিনারি ওপরের গ্রেডটাকে বা ওপরের হার্ড কোডটাকে আমরা দেখি। যেহেতু একটা জিনিস হচ্ছে হাইওয়ে কনস্ট্রাকশান, তোমাকে খুব কোড ডেপতে গিয়ে করার প্রয়োজন পড়ে না। একটু স্বাভাবিক মাথায় চিন্তা করে দেখবে, হাইওয়ে যেখানেই হোক না কেন, সেটা কোনো লোয়ার পজিশানে এমব্রেকমেন্ট, দাঁড়াও 1 মিনিট, আবার একটু মজা কামড়াচ্ছে। আমরা খুব বেশি ডিপ খনন কার্য করে বা ডিপ
এক্সকাভেশন করে জেনারেলি কিন্তু এই সয়েলের মানে জায়গাতে আমরা ওরকমভাবে রোড বানাই না। হ্যাঁ, আমরা লোয়ার ল্যান্ড থাকলে সেখানে ডাম্পিং করলাম সয়েল, সেটাকে কম্প্যাকশান করলাম, সেটা কনসোলিডেশন হলো, তারপরে সেখানে রোড মার্চিং করলাম, সেগুলো ঠিক আছে। কিন্তু যেখানে হায়ার এরিয়া আছে, সেখানে যেখানে আমাকে এক্সকাভেশন করতে হবে, যেটা আমরা সার্ভেতে তোমরা সবাই পড়েছো, কি একটা ছিল সার্ভের বেস যেন রোডের, আমার ঠিক অতটা মনে পড়ছে না, তোমরা সার্ভের ছেলেরা কেউ থাকলে বলতে পারবে। এখানে স্টাফ রিডিং যদি যা পাবো, এইখানে স্টাফ রিডিং আবার আমি কম পাবো, কি বেশ যেন একটা অঙ্ক ছিল এগুলোর, কাটিং ফিলিং মনে হচ্ছে সম্ভবত। রাইজ আর ফল, রাইট ল্যাঙ্গুয়েজ বলেছো, রাইজ অ্যান্ড ফল মেথড। এবার এই রাইজ আর ফল মেথডের মধ্যে তো এমন হতো না যে 8 মিটার 10 মিটারের গ্যাপ, এইটা যদি হয় 8 মিটার, এইটা হবে হচ্ছে তোমার 20 মিটার, এরম তো নয় যে এর সাথে 10 মিটারের গ্যাপ, 12 মিটারের গ্যাপ, এরম তো হতো না, স্লাইড হতো 500-700 mm বা 1 মিটার 1200। সেই রকমই আমাকে এই ব্রুমিস্টার ডেসক্রিপটিভ মেথড, এটা আমাকে একটা টপ হার্ড করে করতে হবে, যেটাকে বলা হয় ওপরে হার্ড কোর। হার্ড কোর কেন বলা হয়, এর পেছনে একটা রিজন আছে। সবচেয়ে বেশি শক্ত যদি তুমি চিন্তা করে দেখো, সেটা হচ্ছে সাবগ্রেড। সাবগ্রেডের পরে সাববেস, এই সাবগ্রেডের পরে বেস, তারপরে সাববেস, এসজি সাবগ্রেড, এসবি সাববেস, তারপরে বিএএসি বেস, তারপরে হচ্ছে টপ কোট, তারপরে লাস্ট ওপরে যেটা সবচেয়ে কম থাকে, যেমন এখন আমাদের পাড়ায় পুরো রাস্তা হচ্ছে আমাদের এখানে, তো এইগুলো যেটা হচ্ছে এটা শুধু ওয়্যারিং কোট হচ্ছে, টপ কোটও নয়, টপ কোটের পরের ওয়্যারিং কোট হচ্ছে, যেটাই মেনলি হয় পৌরসভা বা পঞ্চায়েত, ওই টপ কোটই অবধি ওদের ক্ষমতা আছে, তারপরে ওরা করতে গেলে একদম মানে কি বলবো, বিশাল ব্যাপার যদি করে, ওরকম করে না কোথাও। তো তারপর চলে আসছে হচ্ছে ক্যাসাগ্রেন্ড সয়েল ক্লাসিফিকেশান। ক্যাসাগ্রেন্ড সয়েল ক্লাসিফিকেশান কি, তোমাদের যদি কারো সয়েলের বই থাকে, তোমাদের পড়তে ইচ্ছা করলে একটু পড়ে দেখবে। ক্যাসাগ্রেন্ড হচ্ছে এক রকমের টেস্ট মেথড, যেখানে সয়েলটাকে একটা মাটির ডেলা হিসাবে নেওয়া হয়, নিয়ে ওই চাকতির মতন কেটে কেটে বিভিন্ন সয়েলের ক্লাসিফিকেশান, অত ডিটেল তোমাদের দরকারও নেই। এরপর আর যে দুটো রয়েছে, এই দুটো কোনো হোমেও লাগে না, যজ্ঞেও লাগে না। এরপর যে জিনিসটা তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে এই চার্টটা কিন্তু তোমাদের এক্সামে আসে, 5 নাম্বারের একটা কোশ্চেন হিসাবে আসে, এবং শুধু আসে বলবো না, এটা আঁকতে পারলেই তোমাদের 5 নাম্বার দিয়ে দেবে। কি ভুল বোঝাবে কিনা জানি না। এখানে মেনলি যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে একটা সয়েলকে হাইওয়ে, মানে একটা সয়েল বলবো না, হাইওয়েকে যখন আমাকে তৈরি করতে হয় ইনিশিয়াল স্টেজে, তখন বেসিক্যালি আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে কম্প্যাকশান। জায়গাকে রেডি করে একটা গ্রেডিয়েন্টের স্লোপকে মেনটেন করে সেই জায়গাটাকে প্রথম কম্প্যাকশান করতে হয়। এই কম্প্যাকশানটা যখন করতে হয় তখন কিন্তু আমাদের এই 3টে উপাদানকে নিয়েই কম্প্যাকশান হয়। কোথাও এমন হয় না যে কম্প্যাকশান করছো তার ভেতরে তুমি বোল্ডার ফেলেছো, তার ভেতরে তুমি গ্র্যাভেলস দিয়েছো, জেনারেলি হয় না। গ্রেন সাইজ বেশি যেগুলো থাকে সেগুলোকে এলিমিনেট করে দেওয়া হয়, যাতে কম্প্যাকশানের সময় কোনো ভয়েড না থাকে, এবং যেটুকু মিনিমাম ভয়েড থাকে এই ক্লে, সিল্ট আর স্যান্ডের মধ্যে অনলি, সেইটাকে এলিমিনেট করার জন্য জল দিয়ে খালি রোদে, মানে এয়ার কন্ডিশনে সানলাইটের মাধ্যমে তাকে রেখে দেওয়া হয় কনসোলিডেটেড হওয়ার জন্য। মানে এই ক্লে, স্যান্ড, সিল্টের মধ্যে যে পোর ওয়াটারটা থাকছে, পোর গ্যাপটা থাকছে, পোর ভয়েড, সেই পোর ভয়েডের মধ্যে যে ওয়াটারটা ঢুকে স্ট্যাগার্ড হয়ে যাচ্ছে, সেইটা যাতে ডিউ টু সানলাইট এবং তার সেলফ কম্প্যাক্টিং ওয়েতে সেটা এলিমিনেট হতে পারে। আলটিমেটলি সেটাকে বলা হয় সয়েল স্টেবিলাইজেশান বা তোমার সয়েল কনসোলিডেশান। সয়েল স্টেবিলাইজেশান ওর প্রসেসটার নাম, কিন্তু ওইটা কনসোলিডেটেড হয়ে গেল। তো সেইখানে কী রকম পার্সেন্টেজ থাকে, এইটা একটা বেসিক নর্ম হচ্ছে পার্সেন্টেজের। এটা কীরকম শুরু হয়, 0 থেকে শুরু হবে এখানে 100 অবধি, এগেন এই ওপর থেকে আবার 0 অবধি আসবে, 0 থেকে এদিকে 100 অবধি, 0 থেকে
এদিকে 100 অবধি। এই চারটা এইভাবে জেনারেলি লিখতে হয় প্রথমে। 10 সেন্টিমিটার ছাড়া ছাড়া, এই প্রত্যেকটা কিন্তু সেন্টিমিটার, এটা কিন্তু মিলিমিটার নয়। 10 সেন্টিমিটার ছাড়া ছাড়া। কেন? 100 সেন্টিমিটার মানে হচ্ছে, 100 সেন্টিমিটার মানে কত বলো তো? 100 সেন্টিমিটার মানে, হ্যাঁ, 100 সেন্টিমিটার মানে হচ্ছে 1000 মিলিমিটার। 1000 মিলিমিটার মানে 1 মিটার। একটা স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 1 মিটার করে একটা সমবাহু ত্রিভুজের 3টে সাইড। দেখো তাই হচ্ছে, 0 থেকে এটা 100 মিটার, এই 100 সেন্টিমিটার মানে 1000 মিলিমিটার মানে 1 মিটার। আবার 0 থেকে এইখানটা হচ্ছে সেম 100, আবার এখান থেকে এটা হচ্ছে সেম 100। এই ফান্ডা এটাকে তৈরি করা হয় এবং প্রতি 10 সেন্টিমিটার অন্তর অন্তর এটাকে ক্রস করে করে কাটা হয়। প্রথম এটা আঁকার নিয়মটা হচ্ছে এইটা। এইবার এগুলো সবই তো মুখস্থ রাখার জিনিস। এদিকে 30 মানে এদিকে 70, যেহেতু এইদিকে যাচ্ছে আর এটা এইদিকে আসছে। এদিকের 80 মানে এদিকের 20। রাইট, এইভাবে এটাকে কানেক্ট করে দিতে হবে। এটা একটু মুখস্থ রাখতে হবে, কারণ এটাকে গ্রাফে ডাটা ফেলে তবেই তুমি এই সিলটি ক্লে, এবার তোমাকে বোঝাবো আমি। এই যে স্যান্ডি ক্লে, সিল্টি ক্লে, সিল্টি লোম, স্যান্ডি লোম, ক্লে লোম, সিল্টি ক্লে, স্যান্ডি ক্লে, লোম, এই লোম, সিল্টি ক্লে, স্যান্ডি ক্লে, এই শব্দগুলো এলো কিভাবে? খুব সহজ ভাষায় মনে রাখতে গেলে, যখন তুমি স্যান্ডের কোর্স, মিডিয়াম, ফাইন 3টে ক্যাটাগরির মাঝখানে কোনো কিছুকে পেয়ে যাবে, এই মিডিয়াম আর ফাইনের মাঝখানে, ভালো করে বুঝবে, যখন এই মিডিয়াম আর ফাইনের মাঝখানে কিছু পেয়ে যাবে তখন সেটাকে স্যান্ডি লোম, সিল্টি লোম বলবে। যখন তুমি মিডিয়াম আর কোর্সের মধ্যে পেয়ে যাবে তখন তোমাকে বলতে হবে স্যান্ডি সিল্ট। একটু শর্টে বুঝে নাও জিনিসটা, তোমাদের পরীক্ষাতে আসবে না। যখন মিডিয়াম আর ফাইনের মাঝখানে পাবে তখনই লোম শব্দটা আসে। লোম কথার ইংরেজি মানে কি বলো তো, বেঙ্গলি মানে কি বলো তো? তোমার শরীরে যে লোম আছে, লোমকূপ যেটাকে আমরা বলি, ওই লোম তো আর এই লোম না। লোম কথার অ্যাকচুয়াল মানেটা কি? LOAM, বলতে পারবে? এর মানেটা হচ্ছে অ্যাকচুয়াল, যেটাকে আমরা বাংলা ভাষায় বলতে গেলে যেটাকে বলবো আঁশ। আঁশ মানেটা কি? ফাইন মানে হচ্ছে যে জিনিসটা হাওয়ার সাথে উড়ে যাবে, আর মিডিয়াম মানে যেটা আরেকটু ভারী হবে, কোর্স মানে যেটা আরও ভারী। এবার মিডিয়াম আর ফাইনের মাঝখানে যেটা হয় বা ফাইনের থেকেও যেটা ছোট হয় সেইটাকে বলা হয় হচ্ছে LOAM লোম, অর্থাৎ সিল্টি লোম বা ক্লে লোম বা স্যান্ডি লোম। আর মিডিয়াম আর কোর্সের মাঝখানে যেটা হবে সেইটাকে আমরা বলে থাকবো হচ্ছে, এইটার সাথে এইটাকে কানেক্ট করে নেব, মানে স্যান্ডি সিল্ট। ধরো কোর্স আর মিডিয়ামের মাঝখানে রয়েছে, আবার সিল্টেরও যে পার্টটা রয়েছে সেটা গ্রেন সাইজ যেটা রয়েছে সেটা কোর্স আর মিডিয়ামের মাঝখানে। এই কোর্স আর মিডিয়ামের মাঝখানে সিলটা, আর কোর্স আর মিডিয়ামের মাঝখানে স্যান্ডা, দুটোকে মিলিয়ে হলো স্যান্ডি সিল্ট। আবার সেমভাবে যদি আমি বলি, সিল্টের কোর্স আর মিডিয়ামের মাঝখানে যেটা, ক্লের কোর্স আর মিডিয়ামের মাঝখানে যেটা, এই দুটোকে নিয়ে আমি বলবো সিল্টি ক্লে। ঠিক অন্যভাবে যদি বলি তাহলে মিডিয়াম আর ফাইনের মাঝখানে যেটা সেইটাকে নিয়ে আসবে লোম, এইদিকেরও মিডিয়াম আর ফাইনের মাঝখানে যেটা আসবে সেটাতে আবার আসবে লোম।
আর একটা জিনিস বলে রাখি, যেটা কোনো বইতে কোথাও লেখা নেই, যেটাকে জেনারেলি ধরা হয়, সেটা হচ্ছে তোমরা যদি কোনো ম্যাথমেটিক্স আগে কোনো কিছু করে থাকো তোমরা বলতে পারবে, আশা করি তোমরা করোনি এতটা ডেপথে ঢুকে। যদি ফাইনের থেকেও কোনো কিছু হয়, দেখো ক্লের এখানে একটা শব্দ লেখা আছে ফাইন অর কোলোডিয়াল। কোলোডিয়াল কথার মানেটা কি? কোলোডিয়াল কথার মানেটা হচ্ছে অ্যাকচুয়াল নট রেকগনাইজড, COLODIAL, কোলোডিয়াল। নট রেকগনাইজ কী কারণে না, যেটা ধরো ক্লের ক্ষেত্রেই কেন বলেছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা আঠালো পদার্থ, একটা চ্যাটচ্যাটে পদার্থ, একদম ক্লের থেকেও যেটা ফাইন সাইজ, যেটাকে তুমি কোনোভাবে ভাঙতে পারবে না, সেপারেট করতে পারবে না, শুধু ওয়াটারের মাধ্যমে ওকে ধুয়ে দিতে পারবে। সেই রকমই ফাইনগুলো স্যান্ডি ফাইন, যেটা মানে স্যান্ডের ফাইন যেটা, সিল্টের ফাইন যেটা, তার থেকেও যেটা গ্রেন সাইজ বেসিক্যালি ছোটো, সেইগুলোকেও ওই লোমের মধ্যেই কনসিডার করা হয়, আঁশযুক্ত ওর মধ্যে কনসিডার করা হয়। তো এইভাবে এই চারটাকে একটু মুখস্থ রাখতে হবে। এই চারটার ওপরে আমি একটু VBI লিখতে বাধ্য হলাম। এরপর এখানে আর সেগুলো হাবিজাবি অনেক কিছু আছে, এগুলো অত কি আর বলবো। এবার অঙ্ক ফঙ্ক আসে না। এই চার্টটাকে তোমাদের কিন্তু একটা স্ট্যান্ডার্ডাইজ চার্ট যেটা মর্তের ফুল ফর্মটা কী বলতে পারবে কেউ? আমার ঠিক মনে পড়ছে না। মিনিস্ট্রি অফ কী বেশ যেন, রোড টি ফর একটা কী ছিল, দেখতে হবে। বলো তো মর্তের ফুল ফর্মটা কি? দাঁড়াও ইন্টারনেটে মারি, MORTH, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে। এই মর্থ যেটা আছে সেটাই হচ্ছে, আগেকার ছিল হাইওয়ে রিসার্চ বোর্ড সয়েল ক্লাসিফিকেশান সিস্টেম, এখন যেটাকে মর্থ বলা হয়, বা মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে। এদের যে ক্যাটাগরি ছিল সেই ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেকটাকে একটা ডিফারেন্ট স্ট্যান্ডার্ডাইজ, মানে ডিফারেন্ট এই কারণেই বলছি, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দেখে নাও। এখানে সিভ অ্যানালাইসিসের, আচ্ছা, নাম্বার অফ 10 সিভ, নাম্বার অফ 40 সিভ, নাম্বার অফ 200 সিভ, ক্যারেক্টারাইজড অফ ফ্র্যাকশন, পাসিং উইথ 40 নাম্বার সিভ, লিকুইড লিমিট, প্লাস্টিসিটি ইন্ডেক্স, প্রত্যেকটার একটা একটা স্ট্যান্ডার্ডাইজ মাত্রা করে দিয়েছে। কিসের হিসাবে করেছে? এই 40 ম্যাক্সিমাম, 4 ম্যাক্সিমাম, 8 ম্যাক্সিমাম, এগুলো কিন্তু একটা পার্সেন্টেজ। এই যে উপরে লেখা রয়েছে গ্র্যানুলার সয়েল লেস দ্যান 35%, পাসিং নাম্বার 200 সিভ অর 0.074 mm সিভ। এখানে বলেছে ফাইন গ্র্যান্ড সিল্ড ক্লে, যেটাকে বলছি, সয়েল মোর দ্যান 35%, পাসিং নাম্বার 200 সিভ সাইজ। এগুলো তোমাদের কিন্তু এক্সামে বিশাল আসার কোনো সম্ভাবনা আছে বলে জেনারেলি আমি দেখতে পাচ্ছি না, জাস্ট ফর নলেজ পারপাস একটু দেখে রাখবে। আচ্ছা, তারপরে চলে আসছে, আর এইসব চাটপাটগুলোকে দেখতে হবে না, এগুলো আমি ডাইরেক্ট ক্রসই করে দিচ্ছি, এগুলো তো প্রয়োজন নেই। অঙ্ক তো সেরকম কিছু আসে না এখান থেকে, অঙ্ক পরে দেখা যাবে। আচ্ছা, সয়েল কম্প্যাকশান নিজেরা পড়লেই বুঝতে পারবে, বোঝাবার মতন এখানে সেরকম নতুন করে কিছু নেই। মেনলি সয়েল কম্প্যাকশানে আমাদেরকে দুটো জিনিস ফাইন্ড আউট করতে হয়, এই জিনিসগুলোকে একটু মাথায় রাখবে যাতে পরীক্ষাতে লিখতে পারো। একটা হচ্ছে OMC অর্থাৎ অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, আর একটা হচ্ছে MMD।
ম্যাক্সিমাম এই এমডিডি, ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি, আর একটা হচ্ছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। এই দুটোকে ফাইন্ড আউট করার জন্যই আমাদের এই সয়েল কম্প্যাকশানটা করার প্রয়োজন পড়ে। তারপরে একটু একটু করে হেডিংগুলো পড়বে, হ্যাঁ, সব জায়গায় এখানে অত পড়ার মিনিং নেই, প্রচুর থিওরি, কত পড়বে। যে সাবগ্রেড সয়েল, সাবগ্রেড সয়েল মানে একদম সয়েলের যখন হাইওয়ে তৈরি করা হবে সেখানে সয়েলের প্রথম যে লেয়ারটা আমাদেরকে প্রথম প্রিপেয়ার করতে হবে, যার ওপরে সাববেস চাপাতে হবে, তারপরে বেস হবে। এগুলো আগের দিনে একটু গল্প করে বলেছিলাম আমি, এগুলো মনে আছে কি না কতটা জানি না। যেমন হচ্ছে দ্য ফ্যাক্টর অন হুইচ দ্য স্ট্রেংথ ক্যারেক্টারিস্টিক অফ দ্য সয়েল ডিপেন্ড, মানে সাবগ্রেডের যে ফ্যাক্টরগুলো তোমাকে চিন্তা করে করতে হবে সেগুলো কী কী না, সয়েল টাইপ, অবশ্যই কী সয়েল আছে সেখানে, ময়েশ্চার কন্টেন্ট সেখানকার কী আছে, মানে ময়েশ্চার কন্টেন্ট মানে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। 3 নম্বর হচ্ছে ডাই ডেন্সিটি, ওই যেটা বললাম ম্যাক্সিমাম ডাই ডেন্সিটি। ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য সয়েল, সয়েলের ইন্টারনাল স্ট্রাকচার কী আছে, ইন্টারনাল স্ট্রাকচার মানে কি, সেখানে সিল্টি সয়েল বা ক্লে সয়েল বা সয়েলের স্ট্রাকচারটা কী আছে। লাস্ট হচ্ছে টাইপ অ্যান্ড দ্য মোড অফ দ্য স্ট্রেস অ্যাপ্লিকেশান, কী ধরনের স্ট্রেস সেখানে নিতে পারবে। এখানে আমরা 4 রকমের ট্রেসকে টেস্ট করি। একটা হচ্ছে বাইঅ্যাক্সিয়াল, একটা হচ্ছে টাই অ্যাক্সিয়াল, একটা হচ্ছে ইউনিঅ্যাক্সিয়াল, আর একটা হচ্ছে শিয়ার। তাহলে ক রকমের আমরা সয়েলের জেনারেলি টেস্ট করে থাকি, একটা বাইঅ্যাক্সিয়াল, একটা টাই অ্যাক্সিয়াল, একটা ইউনিঅ্যাক্সিয়াল, একটা শিয়ার স্ট্রেস। এবং তার মধ্যেও একটা ফিজিক্যাল ব্যাপার আছে, যে ধরো কোনো টেস্টের রেজাল্ট সবসময় তোমার স্ট্যান্ডার্ড রেজাল্টের সাথে ম্যাচ করবে না, তো পুরোটা হচ্ছে এটা তোমার একটা প্র্যাকটিক্যাল ফিল্ড, প্র্যাকটিক্যাল ফিল্ডে সব কিছু থিওরিটিক্যালকে মেনে চলা যায় না। তো ইউনিঅ্যাক্সিয়াল টেস্ট, যেটা ইউনিঅ্যাক্সিয়াল টেস্টের রেজাল্টটা আমাদের খুব ম্যাটার করে, আর শিয়ার স্ট্রেসের রেজাল্টটা আমাদের খুব ম্যাটার করে, যে এই দুটোকে বেসিক ক্রাইটেরিয়া, যেটা তোমার স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করতে হবে। আচ্ছা, টাইপস অফ স্ট্রেংথ, কী কী ধরনের সয়েলের টাইপের ওপরে টেস্ট হয়। শিয়ার টেস্ট, বিয়ারিং টেস্ট, পেনিট্রেশন টেস্ট, এই 3টে নাম্বারের টেস্ট। ইচ গ্রুপ এখানে লিখেছে দেখো, দেয়ার আর নাম্বার অফ দ্য টেস্ট মেথড ইন ইচ গ্রুপ। ইচ গ্রুপ মানে যে সয়েলটাকে তুমি পাবে সেই সয়েলটা কোন গ্রুপের মধ্যে পড়ছে, সেই গ্রুপটাকে তুমি কোথা থেকে ধরতে পারবে। তাহলে এখানে 1 2 3 4 5 6, আমার নীল রঙের যে 6টা মার্কিং করা আছে, মনে করো এক একটা গ্রুপ। তো তুমি এইখান থেকে সেই গ্রুপগুলোকে মোটামুটি পাবে। যদি স্যান্ডি ক্লে হয়, স্যান্ডি ক্লে লোম মানে কি, তার মধ্যে স্যান্ড আছে, ক্লে আছে এবং ক্লে লোম বলছে, তার মানে হচ্ছে ক্লের মিডিয়াম এবং ফাইন দুটোর মাঝামাঝি কন্ডিশানে আছে। এইভাবে এইগুলোকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে বোঝার সুবিধার্থে। তারপরে টেস্ট সম্বন্ধে আছে, টেস্ট সম্বন্ধে নিজেরা ইচ্ছা হলে পড়ো, না হলে নাও পড়তে পারো, কোনো সমস্যা নেই, কোনো পড়তেই হবে এরকম কোনো ব্যাপার নেই, এই সব তোমাদের আসবে না। এই টেস্টগুলো পড়েছিলে আগে, এই সিবিআর টেস্ট ফেস্ট, এগুলো ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও টেস্ট, ভুলে মেরে দিয়েছ এগুলো। এখানে রিকল করার মতন জায়গা আছে। প্লেট বিয়ারিং টেস্ট, ফিজিক্যালি আমাদের সাইড ফাইডগুলো যখন প্রথম প্ল্যানিং স্টেজে থাকে এইসব টেস্ট ফেস্ট খুব হয় শুনেছি। আমিও ফিজিক্যালি অত ভালো করে ফিজিক্যালি দেখিনি কীভাবে টেস্ট হয় এগুলো। আচ্ছা, এরপর চলে আসবে হচ্ছে এগ্রিগেট। দেখো, একটা জিনিস একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে ভাবতে পারবে, এই যে তোমরা থ্রু আউট দ্য ইঞ্জিনিয়ারিং
যতদিন তোমরা ইঞ্জিনিয়ারিং পড়লে আজকে 3 বছর এই বিটেকে, তোমরা যখন আমার কাছে ভর্তি হলে প্রথম পড়ার জন্য, তোমরা কিন্তু একদম মনে করে দেখো কংক্রিট টেকনোলজি দিয়ে কিন্তু আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। প্রথম তোমাদের ছিল হচ্ছে ওই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ছিল, ম্যাথমেটিক্স ছিল, বায়োলজিটা তোমাদের ছিল। তোমরা কি বায়োলজি টাইম থেকেই পড়ছো না? বায়োলজিটা তোমাদের সেমিস্টারে ছিল না তোমাদের টাইমে? ছিল না। এই যারা বায়োলজি ছিল, এনার্জি সায়েন্স ছিল, এইখান থেকে তোমরা যাত্রা শুরু করেছো। তারপরে যেই 4th সেমিস্টারে উঠলে, 4th সেমিস্টার থেকে তোমার একদম কোর্স শুরু হলো, যেখানে আর ওই ম্যাথমেটিক্স নেই, এনার্জি সায়েন্স, বায়োলজি এই সমস্ত কিছু হোলবোল নেই। সেখানে তোমার কংক্রিট টেকনোলজি। দেখো, যখন কংক্রিট টেকনোলজি পড়েছিলে, ওখানে সিমেন্ট সম্বন্ধে যেমন পড়েছিলে, এগ্রিগেট সম্বন্ধে পড়েছিলে, সেটা স্যান্ড হোক বা স্টোন চিপ হোক, অ্যাডমিক্সচার সম্বন্ধে পড়েছিলে, তাদের মিক্স ডিজাইন ছিল, এই সব কিছু দেখে এসছো। এখন দেখো, তুমি যখন রোডে হাইওয়েতে আসছো, তখন এই হাইওয়েতে কিন্তু এমন নয় যে, আমি প্রথমেই তোমাদেরকে কিন্তু যেদিন পড়ানো স্টার্ট করেছিলাম তোমাদের বলেছিলাম, তোমাদের এই হাইওয়েতে কিন্তু দুটো ফ্যাক্টর তোমাদেরকে খুব দেখতে হবে। একটা ফার্স্ট চলে আসছে, যেটাকে আমরা বলে থাকবো WBM, ওয়াটার বাউন্ড ম্যাকাডাম। আর একটা চলে আসবে মেটালিক রোড, যেটাকে আমরা বলে থাকবো সিমেন্ট কংক্রিট। এবং আর একটা তোমার চলে আসবে হচ্ছে যেটাকে এখানে নেই বলতে গেলে, যেটাকে ইট পেতে রোড তৈরি করা হয় বা পেভার ব্লক ফিক্সিং করে রোড তৈরি করা হয়। তার মানে মোদ্দা কথা, তুমি যদি কংক্রিট দিয়ে রোড করো তবেই তোমার এগ্রিগেট আসবে। এগুলোর ক্ষেত্রে এগ্রিগেট আসবে না? ডেফিনেটলি আসবে। কংক্রিট দিয়ে করতে গেলে, কংক্রিট ইজ এ হোমোজিনিয়াস মিক্সচার, যে মিক্সচারটাকে তৈরি করতে গেলে তোমাকে এগ্রিগেটকে আনতে হবে, কোর্স এগ্রিগেটকে, যেটা তার 75% বা 70 to 75% স্ট্রেংথকে অকুপাই করে বসবে। কিন্তু এখানে যে স্টোন এগ্রিগেটটা তোমরা পড়তে চলেছো, ফাংশন অফ দ্য পেভমেন্ট মেটেরিয়ালস। যখন তুমি ওই সাবগ্রেড তৈরি করার পরে সাববেস করেছো, সেই সাববেস কিন্তু তোমাকে একটা গ্র্যানুলার মেটেরিয়ালস দিয়ে তৈরি করতে হবে। বা বেশিরভাগ রোডের ক্ষেত্রে যে সাবগ্রেডটা হয় না, সেই সাবগ্রেডটা তৈরি করতে গেলে ধরো প্রথমেই তো সেখানে মাটি ডাম্পিং করে দেবে না একটা লেয়ারের মধ্যে, তার একটা বটম লেয়ার তৈরি করা হবে, যেটাকে একটা গ্র্যানুলার মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়। কখন তার উপরে মাটি ফাটি ফেলে একটা লেভেল করা হয়, তার উপরে আবার গ্র্যানুলার মেটেরিয়াল অর্থাৎ স্টোন এগ্রিগেট ইউজ করা হয়। আবার কখনও সেটা না করে একদম সবার তলাতেই গ্র্যানুলার মেটেরিয়ালস ইউজ করা হয়, যাতে যে জলটা আসবে বাই রেন, স্টর্ম ওয়াটার, সেটা যাতে সুন্দরভাবে পেনিট্রেট হয়ে যেতে পারে তলায়, প্রত্যেকটা লেয়ারের মধ্যে আটকে না থাকে। তো সেই হিসাবে কি রোল আছে, সেইটা তোমাকে এই এখানে তোমাদেরকে মেনলি পড়তে হবে। তো এখানে মেনলি কী কী আসছে আমরা একটুখানি ডিসকাস করে নিই। এখানে তো সব থিওরি বলে গল্প লেখা রয়েছে। আমাদের কী কী টেস্ট দেখতে হবে, প্রত্যেকটা কিন্তু পার্টের প্রত্যেকটা টেস্টের নাম এবং তার বেসিক ক্রাইটেরিয়াগুলো মনে রাখার চেষ্টা করবে। কারণ কোশ্চেন পেপার কীরকম হবে অতটা আইডিয়া কিন্তু এখন প্রথম থেকে করতে পারবো না, আর আমিও পারবো না, তোমরাও পারবে। তো বেসিক কিছু ক্রাইটেরিয়াগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবে। যেমন এগ্রিগেটের ক্ষেত্রে যে টেস্টগুলো আমাদেরকে চিন্তা করতে হবে, রেজিস্ট্যান্স টু ইম্প্যাক্ট অফ টাফনেস, মানে টাফনেসের টেস্ট করতে হবে। রেজিস্ট্যান্স টু অ্যাব্রাইজান অর হার্ডনেস এবং অ্যাব্রাইজান মানে ঘর্ষণের ফলে কী হচ্ছে সেইটা আমাকে জানতে হবে। রেজিস্ট্যান্স মানে ওর ক্যাপাসিটি ফ্রম গেটিং পলিশড অ্যান্ড স্মুথ স্লিপারি। এটা একটা নতুন টেস্ট, এই স্লিপারি, এটা কিন্তু আগে তোমরা করোনি। তোমরা টাফনেস, হার্ডনেস এগুলো টেস্ট দেখেছো, অ্যাব্রাইজান টেস্ট হাবিজাবি। রেজিস্ট্যান্স অফ ক্রাসিং স্ট্রেংথ মানে ওই ইউনিভার্সাল এই সিটিএম মেশিন
কংক্রিট টেস্টিং মেশিন যেটা হয়, কিউব ফাটানো যে মেশিনগুলো, তা থেকে কী রেজাল্ট আসছে? গুড সেফ টু অ্যাভয়েড ফ্লেকি অ্যান্ড এলঙ্গেট পার্টিকেলস অফ কোর্স এগ্রিগেট, যেগুলো হচ্ছে ফ্লেকি টাইপের, পাতলা চিপসের মতন দেখতে হয়, সেইরকম যাতে এগ্রিগেট থাকলে সেটাকে তো আমরা বলতে পারবো না যে গুড অ্যাঙ্গুলার কোয়ালিটির এগ্রিগেট। আচ্ছা, রেজিস্ট্যান্স টু ওয়েদারিং অফ ডিউরেবিলিটি, যে ওয়েদার এফেক্ট তার উপরে কীভাবে আসছে। গুড অ্যাব্রাইজান অফ অ্যাফিনিটি অফ দ্য বিটুমিনাস মেটেরিয়ালস ইন প্রেজেন্স অফ দ্য ওয়াটার অ্যান্ড লেস স্ট্রিপিং অফ বিটুমিনাস কোটিং, এটাও একটা নতুন টাইপের টেস্ট। এটা কীরকম টেস্ট এই জায়গাটা একটুখানি তোমাদের বলি। যেরকম তোমরা এই রেজিস্ট্যান্স অফ ক্রাসিং স্ট্রেংথটা, মানে একটা কংক্রিটের কিউবকে আমি কম্প্রেশন টেস্টিং মেশিনে ফেলবো, সিটিএম মেশিনে ফেলে দেখবো যে তার আমার কী স্ট্রেংথ দিচ্ছে। সেই রকমই গুড অ্যাডহেশন অন অ্যাফিনিটি উইথ বিটুমিনাস মেটেরিয়ালস ইন প্রেজেন্স অফ দ্য ওয়াটার, যে যদি বিটুমিনাসকে দিয়ে মানে আমি কোনো লেয়ার তৈরি করি, এখানে কিউব হিসাবে তৈরি হবে না, এরকম কিউব হয় না, এরকম লেয়ার তৈরি করা হয়। এরকম লেয়ারকে যদি আমরা টেস্ট করি তার রেজাল্ট কী আসে, যেমন এক একটা করে আমরা যাব। প্রথম চলে আসবে এগ্রিগেট অফ ইম্প্যাক্ট টেস্ট। ইম্প্যাক্ট টেস্ট মানে বুঝতে পারছো, এর মধ্যে এগ্রিগেট থাকে, ওপর থেকে হ্যামারটাকে ড্রপ করা হয়, একটা টাইমিং ধরে দেখা হয় কতটা এগ্রিগেট প্রথম আমি এখানে নিয়েছিলাম আর আমার টেস্টিংয়ের পরে কতটা এগ্রিগেট রেসিডিউ রয়েছে। এর মাধ্যমে আমার কতটা ভেঙে গেল এই ইম্প্যাক্টের জন্য, সাডেন ইম্প্যাক্টের জন্য, সেইটাকে ফাইন্ড আউট করা হয়। আচ্ছা, এই টেস্ট ফেসগুলো নিজেরা একটু পড়তে পারবে তো, আমি যদি শর্টে বলে দিই। এগুলো তো থিওরি, তো এগুলো না খুব একটা নিজেরাদেরকে একটু পড়তে হবে, নাহলে সম্পূর্ণটা ওইভাবে বলে আমি পুরো ক্লিয়ার করে উঠতে পারবো না। যতটা করা যায় ততটা। ভেরি গুড অপরচুনিটি কে দিয়েছে? তারপর চলে আসছে লস অ্যাঞ্জেলেস অ্যাব্রাশন টেস্ট। লস অ্যাঞ্জেলেস অ্যাব্রাশন টেস্ট মানে সেই একটা এরকম বড় সিলিন্ডার থাকে যার ভেতরে কিছু বল থাকে এবং এগ্রিগেটকে এর মধ্যে দিয়ে দেওয়া হয়, দিয়ে এটা একটা সাডেন আরপিএমের মধ্যে রোটেট করে এবং ওই সাডেন মিনিমাম ফিক্সিং আরপিএমের মধ্যে রোটেট করার পর ওটাকে বার করে এনে দেখা হয় যে আমি কতটা ওয়েটে, এগুলো সব কিন্তু ওয়েট ব্যাচিং, এই অল অ্যাবাউট ওয়েট ব্যাচিং। এগুলো কিন্তু ওয়েট ব্যাচিং ছাড়া হয় না, ভালো করে এটাকে মাথার মধ্যে রাখে। এগুলো কিন্তু কোনোটাই ভলিউম ব্যাচিংয়ে নয়, যে কেউ যদি ভাবো যে ভলিউম ব্যাচিংয়ে, আমি বলবো না, ভলিউম ব্যাচিংয়ে সব ওয়েট ব্যাচিংয়ে। তো কতটা আমার রেসিডিউ পড়ে রইলো একদম গুড কোয়ালিটি হিসাবে যেমন দিয়েছিলাম, বা সামান্য একটু ক্র্যাক ধরলো বা সামান্য একটু ভেঙে গেল, দ্যাট ইজ ওকে, তো সেটা ওয়েটে দেখা হয়। বাকি যেটা আমার ডাস্ট হয়ে গেল তার উপরে পার্সেন্টেজ, এগুলো প্রত্যেকটা কিন্তু পার্সেন্টেজে। লস অ্যাব্রাশন টেস্টিং মেশিন, এই দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখে কারণ মনে পড়ছে, এখানে লিখে দিয়েছে দেখো। তোমাদের কিন্তু পড়তে হবে নট এ প্রসেস, ভালো করে জেনে রাখো। তোমাদের কিন্তু পরীক্ষাতে এলেও কোনো প্রসেস লিখতে দেবে না, কেন তুমি আজকে 8 সেমিস্টারে আছো, তারা জানে যে তোমরা একটা সময় পড়ে এসেছো। প্রসেস তোমাদের বলো না, তোমাদের রেজাল্ট। যেমন যা লস অ্যাঞ্জেলেস অ্যাব্রাশন ভ্যালু অফ দ্য গুড এগ্রিগেটস অ্যাকসেপ্টেবল ফর বিটুমিনাস কংক্রিটের জন্য অ্যান্ড আদার হায়ার কোয়ালিটি পেভমেন্ট শুড বি লেস দ্যান 30%। পুরোটা পড়ো, নাহলে বুঝবে না। ফর সিমেন্ট কংক্রিট পেভমেন্ট অ্যান্ড ডেন্স বিটুমিনাস ম্যাকাডাম,
dense bituminous macadam. Binder coats the maximum acceptable value 35%. Value up to 40% are allowed in granular based coats like wet mix macadam and water bound macadam are in the bituminous layer, and such as the bituminous macadam আর bituminous carpet and surface dressing. এত ডিটেলসে মনে রাখবে না, সহজে মনে রাখবে 30% ফর WBM, 35% ফর সিমেন্ট কংক্রিট। এটা কি 30%, 35%টা কি? এই যে 500 থেকে 1000 ডিপেন্ডিং অফ দ্য গ্রেডিং অফ দ্য এই 30 থেকে 33 RPM, 30 থেকে 33 RPM-এ এটাকে রোটেট করানোর ফলে আমি যদি 5 থেকে 10 কেজি এর মধ্যে দিয়ে থাকি, তাহলে সেইটা পাউডার ফর্ম যতটা হয়ে যাচ্ছে, এই যেখানে লিখেছে কোথাও, এই যে 1.75 mm IS sieve and the weight of the powdered aggregate passing this sieve is found. মানে যেটা পাউডার ফর্মে বেরিয়ে আসছে সিভে আবার চালার পরে, সেইটা 30% অবধি অ্যালাউ করবো বিটুমিনাস রোডের মেটেরিয়াল হিসাবে যদি আমি ওটাকে টেস্টিং করে থাকি, আর 35% অ্যালাউ করবো যদি আমি ওটাকে সিমেন্ট কংক্রিটের বোর্ড হিসাবে, এই সিমেন্ট কংক্রিটের রোড হিসাবে যদি আমি এটাকে বিবেচনা করি, তাহলে সেম। তারপরে চলে আসছে হচ্ছে তোমার পলিস্টোন ভ্যালু টেস্ট, তারপর সেম চলে আসছে ক্রাসিং স্ট্রেংথ। আমি বলতে বলতে একটা জিনিস ভুলে গেলাম, যেহেতু পেভমেন্ট ডিজাইনটা আর মেটেরিয়ালসটাকে দুটো ভাগ করে দিয়েছে, যেহেতু অঞ্জনা তোমার আছে হচ্ছে মেটেরিয়ালস, তোমার ক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি এই প্রশ্নগুলোর প্রসেস লিখতে দিলেও দিতে পারে। আমি পেভমেন্ট মেটেরিয়ালসের কোশ্চেন পেপার খুব দেখেছি, কিন্তু আমি সেইভাবে স্টাডি করিনি, আমার দিমাগের মধ্যে নেই যে আমি তোমাকে সহজে বলে দিতে পারবো। বাট আমার 6 সেন্স যতটা বলছে তোমার কিন্তু দিতে পারে তোমাদের ক্ষেত্রে লিখতে, কিন্তু যাদের ডিজাইন আছে তাদেরকে কনসেপ্ট হিসাবে শর্ট নোট হিসাবে দেবে, কিন্তু তাদেরকে এত এলাবোরেটলি লিখতে দেবে না। তারপরে শেপ টেস্ট রয়েছে, ফ্লেকিনেস টেস্ট রয়েছে, এক রকমের টেস্ট রয়েছে, হাবি জাবি অনেক কিছু রয়েছে, এত কিছু পড়ার দরকার নেই। কত কিছু টেস্ট দিয়েছে রে। ও সিমেন্টেরও টেস্ট রয়েছে এখানে, তাই ভাবছি এত টেস্ট। তোমরা বেসিক্যালি এলঙ্গেশন টেস্ট অবধি দেখো, বুঝলে? তারপরে আর এত তোমাদের টেস্টগুলো দেখতে হবে না, এত টেস্ট মনে রাখতেও পারবে না। বেকার মাথা ঘেটে লাভ নেই। আচ্ছা, নেক্সট এবং আজকের মতন লাস্ট হবে, খুব ইম্পর্টেন্ট, যেটা তোমরা এর আগে কোনো দিন কেউ পড়েছো বলে আমার মনে হয় না, সেটা হচ্ছে বিটুমিনাসের টেস্ট। বিটুমিনাসের টেস্ট বা গ্রেড সম্বন্ধে কেউ পড়েছো কি? তোমাদের ছিল কি কোথাও? এনিবডি, কারোর ছিল কি?
তাহলে এটা অন করতেই ভুলে গেছি। তো এই টেস্টগুলো দিয়ে পরের দিন স্টার্ট করব। এই যে মেন তোমাদের যে পাঠালো দেখি, কি লিখেছে, জিজ্ঞাসা করেছি, বললো মাছ বাজারে আরও বেশি ভাড়া হয়, আর লাভ বা ক্ষতি যাই হোক না কেন মাসে মাসে ভাড়া তোমাকে দিতেই হবে। ওকে, উইল ডিসকাস ইউ লেটার। তো ভিসকোসিটি গ্রেডিং অফ বিটুমিন কনসিস্টেন্সি প্রপার্টিজ, এই হচ্ছে তোমাদের এখানে। এই নামগুলো কি কেউ দেখেছো কোনোদিনও, আমাকে বলতে পারবে? কোথাও দেখেছো কেউ? কেউ দেখেছো কি? এই নামগুলোকে কিন্তু প্র্যাকটিক্যালি আমি যতটা জানি, আমি পুরো এক্স্যাক্টলি ভালো মতো জানি না, যে সত্যি কথা বলতে একদম এইগুলোকে কিন্তু আমিও কোনোদিনও কোথাও দেখিনি। এবার আমি একটা জায়গায় কাজ করেছিলাম, তোমার খুব অল্প দিন কাজ করেছিলাম আমার কেরিয়ারে, 6 মাস মতো কাজ করেছিলাম। তোমরা নাম শুনেছো হয়তো, সি টেস্টিং প্রাইভেট লিমিটেড, সি টেস্টিং কোম্পানি অ্যান্ড প্রাইভেট লিমিটেড বলে, সিই টেস্টিং, সিই নাম শুনেছো কেউ? মেটেরিয়াল টেস্টিংয়ের কোম্পানি, কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল, অ্যাসিউরেন্সের কোয়ালিটি কিউএ কোম্পানি। ওখানে দেখেছি না, ওখানে যারা টেকনিশিয়ানরা ছিল, আমি তো তখন একদম নতুন নতুন, ওরা সবসময় বলতো গ্রেড 1-এর মালটা ইয়ে কর, গ্রেড 3-র মালটা ইয়ে কর। এই গ্রেড 1, গ্রেড 3, গ্রেড 2, গ্রেড 4 আমার মনে হয়, আমি যতটা আমার মানে বেসিক আইডিয়া থেকে যা বলছি, এই VG1টাকে বলে গ্রেড 1, VG2টাকে বলে গ্রেড 2, VG30টাকে বলে হচ্ছে গ্রেড 3, VG40টাকে বলে হচ্ছে গ্রেড 4 আমার মনে হয়। কেন? তার কারণ হচ্ছে এই যে অ্যাবসলিউট ভিসকোসিটি 60 ডিগ্রি সেন্টিগ্রেড পয়েস পার মিনিট যেটাকে বলে থাকছে না, এই সবগুলোকে কোনো জায়গাতে স্ট্যান্ডার্ডে মানে চার্টে কোথাও দেয় না, দেয় হচ্ছে এইটাকে অনলি ফর। আর এই হিসাবেই লেখা থাকে রেঞ্জ অফ পেনিট্রেশন ভ্যালু অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড টু, এখানে একটা জিনিস টু 27 ডিগ্রি সেন্টিগ্রেড বলে এইটাই থাকে, 80 থেকে 100, 60 থেকে 80, 50 থেকে 70, 40 থেকে 60। তো সেই অনুবাদে আমি তোমাদের বলছি, যদি কেউ কোনোদিনও তোমরা ভবিষ্যতে কাজবাজের ক্ষেত্রে গিয়ে শোনো, তাহলে মনে করবে এই VG10 মানে গ্রেড 1, যেটা আমার এখনকার আইডিয়া, সেখান থেকে আমি বলছি। আমরা টেস্টগুলো সম্বন্ধে একটু ছোট করে পড়বো, এখানে আসবো, এখান থেকে আমরা গ্রেডগুলোকে বুঝে নিয়ে তারপরে চলে যাব হচ্ছে বাদ বাকি যে টেস্টগুলো রয়েছে। আর অবশ্যই এখানে তোমাদেরকে একটু মিক্সিংটা আমি বোঝাবো, তাহলে আর সিমেন্টের টেস্টে সেরকম কিছু আমি যাচ্ছি না। বুঝতে পারলে? বাকিটা বুঝতে পেরেছো? আচ্ছা,
ঠিক আছে, তাহলে এই অবধি বোঝো। আর তোমাদের কলেজ থেকে কিছু নোট ফোট দিচ্ছে কি এখন? এখন তো মানে 8 সেমিস্টার কিছু দেবে না, প্রজেক্ট দিয়েছে? হ্যাঁ দিয়েছে তো। কি কি দিয়েছে? আমাকে দিয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর একটা। বলতে পারলে না, এসব আলবাল দেন কেন? একটা স্ট্রাকচার ফাকচারের দেন, বিটেক ফিটেক করছি আমরা।